মিউট হয়ে যান সবাই। আমরা আজকে ক্লাস শুরু করতেছি। আজকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কি জিনিস, এটা শর্টে আমরা বলি জিআইটি। ঠিক আছে, জিআইটি এর আরেকটা নাম আছে ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, পরিপাক তন্ত্র। এর বাংলা হয়েছে পরিপাক তন্ত্র, একদম সহজ বাংলায় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলতে আমরা পরিপাক তন্ত্র বোঝাই। আমাদের মুখ থেকে পায়ুপথ, আমরা মুখ থেকে খাবার গ্রহণ করি, পায়ুপথ দিয়ে মল ত্যাগ করি, এর মাঝখানে যা আছে সবই হয়েছে জিআইটির অন্তর্গত। এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টকে আমরা শর্টে বলি জিআইটি, বড় হাতের জি, বড় হাতের আই, বড় হাতের টি। ঠিক আছে, এই গ্যাস্ট্রো কথার অর্থ হয়েছে স্টোমাক, আর ইন্টেস্টাইন মানে হয়েছে আমাদের পেটের যে নাড়িভুঁড়ি। ঠিক আছে, এই জায়গা থেকে এই কথাটা আসছে। গ্যাস্ট্রো মানে হয়েছে আমাদের পাকস্থলী বা স্টোমাক, আর ইন্টেস্টাইন হয়েছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র বা নাড়িভুঁড়ি, যেটা এই সব মিলে হয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অথবা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের কাজ কি? রেসপন্সিবল ফর ডাইজেশন। ডাইজেশন মানে পরিপাক। ঠিক আছে, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড এলিমিনেশন অফ ওয়েস্ট। অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ। ঠিক আছে, আমরা বলি না খাদ্য হজম হয়ে রক্তে মিশছে। ঠিক আছে, এইখানে হচ্ছে এই শোষণ হয়ে রক্তে মিশে। হজম বা শোষণ যা বলেন, যেটা সুবিধা, ভালো বাংলা হচ্ছে শোষণ। আর এলিমিনেশন অফ ওয়েস্ট মানে যেটা আমাদের কাজে লাগে না, যেমন মল, খাবার গ্রহণের পর যেটুক লাগে সেটুক তো রক্তে দেয়, আর যেটা কাজে লাগে না এটারে বলি আমরা ওয়েস্ট প্রোডাক্ট। এটা হচ্ছে মল আকারে বের হয়ে যায়, স্টুল বলা হয়, মল বা স্টুল। ঠিক আছে, ইট এক্সটেন্ডস ফ্রম মাউথ টু অ্যানাস। আগেই বলছি মুখ থেকে পায়ুপথ, মুখ থেকে পায়ুপথ। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মেইন অর্গানের পাশাপাশি কিছু অ্যাক্সেসরি অর্গান আছে। এই জায়গায় লেখা আছে অ্যাক্সেসরি অর্গান। অ্যাক্সেসরি অর্গান মানে হচ্ছে এক্সট্রা, এরা মেইন পার্ট না, বাট এরা সহায়তা করে। ঠিক আছে, এরা সহায়তা করে, এর জন্য এগুলোরে বলি আমরা অ্যাক্সেসরি অর্গান। অ্যাক্সেসরি অর্গান লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার এইসব আছে, পরে ডিটেলস আমি বলতেছি। এবার আসেন এর মেইন ফাংশন, জিআইটির মেইন কাজ কি। ঠিক আছে, কাজ কি? জিআইটির কাজের ভিতর খাদ্য গ্রহণ আমাদের একদম প্রধান কাজ, আমরা মুখ থেকে খাই। ঠিক আছে, এটারে বলা হয় ইনজেকশন অফ ফুড। এই যে খাবার খাচ্ছি বা কিছু নিচ্ছি সেটারে বলা হয় ইনজেকশন। তাহলে এক নাম্বার কাজ হয়েছে ইনজেকশন অফ ফুড। দুই নাম্বার কাজ ডাইজেশন। ডাইজেশন মানে পরিপাক। খাদ্য মুখ থেকেই কিন্তু ডাইজেস্ট হওয়া শুরু করে। এই যে আমরা যে কোনো কিছু খাই, দাঁত দিয়ে চাবাই, চাবালি এটা ভাঙা শুরু করে, তাহলে মুখ থেকেই পরিবর্তন শুরু হয়। এরপর ডিটেলসে পেটের ভিতর ইন্টেস্টাইনে যে ডিটেলসে আরো সব পরিপাক হয়। তাহলে ডাইজেশন। তারপর হচ্ছে অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট। অ্যাবজর্পশন মানে আগে বলছি শোষণ। এই যে খাদ্য পেটের ভিতর বা ইন্টেস্টাইনে যে চেঞ্জ হইলো, চেঞ্জ হওয়ার পর রক্তে মিশতেছে, এটাই হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। তারপর সিক্রেশন অফ এনজাইম এন্ড হরমোন। খাদ্যর হজমের জন্য কিছু আমাদের এনজাইম, কিছু হরমোনে দরকার হয়, যে একদমে মুখ থেকে শুরু হয়, লালার মাধ্যমে কিছু এনজাইম, স্যালাইডা বা লালা। তারপর পেটের ভিতর আছে আমাদের এইচসিএল আছে, গ্যাস্ট্রিক জুস আছে, বিভিন্ন পেপসিন এগুলো আছে। তারপর প্যানক্রিয়াস সহায়তা করে। এই এনজাইম আর হইছে হরমোন গুলো সিক্রেশন হয়, এর মাধ্যমে খাদ্যর হজমে সহায়তা করে। আর লাস্ট হইছে এক্সক্রিয়েশন অফ ওয়েস্ট, এই যেটা আমাদের কাজে লাগে না এটা মল আকারে বের করে দেয়, এটাও জিআইটির কাজ। এগুলো হইছে আমাদের মেইন ফাংশন। ঠিক আছে, তারপর আসেন নরমাল জিআইটি কি কি নিয়ে গঠিত আর কি, আমাদের গঠন কি কি আমি আগেই বলছি, মুখ থেকে পায়ুপথ, এর মাঝখানে যতগুলো অর্গান আছে সবই হচ্ছে আমাদের জিআইটির পার্ট। এই জিআইটির ভিতরে আমাদের সব থেকে মেইন যেগুলা, এগুলারে বলি মেইন ট্র্যাক্ট, আর কিছু আছে অ্যাক্সেসরি, আগেই বললাম যে এক্সট্রা, এগুলা মেইন ট্র্যাক্টে না, বাট এগুলো আমাদের কাজে লাগে, সহায়তা করে। ঠিক আছে, তাহলে মেইন যেগুলা এইগুলার ভিতরে আমাদের আছে, এটা আরেকটা নাম এলিমেন্টারি ট্র্যাক্ট। ঠিক আছে, এটাও সেম, ওই যা ডাইজেস্টিভ ট্র্যাক্ট তাই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট তাই এলিমেন্টারি ট্র্যাক্ট। প্রথমেই হইছে মাউথ, মুখ। ঠিক আছে, তারপর হইছে ফ্যারিংস। ফ্যারিংস হচ্ছে মুখ গহ্বর বা গলবিল, এর ভালো বাংলা হচ্ছে গলবিল। ঠিক আছে, আমরা ফ্যারিংস নামই বেশি পরিচিত, ফ্যারিংসটাই সুন্দর, ফ্যারিংসটাই মনে রাখবেন। ঠিক আছে, মুখের পরের যে অংশটা, ওই জায়গাটার নামই হচ্ছে আমাদের ফ্যারিংস। ফ্যারিংস এর পরই আসে ইসোফ্যাগাস, খাদ্যনালী বা অন্ননালী, যে যে নামে ডাকেন, খাদ্যনালী বা অন্ননালী। ঠিক আছে, তারপর স্টোমাক। স্টোমাক মানে পাকস্থলী। তারপর স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্ত, এটা অনেকে স্মল গাটও বলে। ঠিক আছে, স্মল গাটও বলে, আবার অনেকে স্মল বাওয়েল বলে, সবগুলোই সেম। ঠিক আছে, এর বাংলা ক্ষুদ্রান্ত, আর লার্জ ইন্টেস্টাইন হচ্ছে বৃহদান্ত্র। এই দুইটা সহজ বাংলা হচ্ছে যে পেটের ভিতর বলে না নারী বুড়ি আছে অনেক, এই নারী বুড়ি মানে হইছে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, আর লার্জ ইন্টেস্টাইনের আর একটা পার্ট রেকটাম এন্ড অ্যানাল ক্যানাল, এটা কিন্তু আলাদা কোনো পার্ট না, এটা লার্জ ইন্টেস্টাইনের সাথেই লাগানো থাকে, রেকটাম আর অ্যানাল ক্যানাল। এগুলোর ডিটেলস আরো অনেকগুলো পার্ট আছে, আমরা সামনে পড়বো। তাহলে মেইন পার্ট আমাদের এগুলা, মাউথ, মুখ,
তারপর ফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো হচ্ছে আমাদের মেইন ট্রাক্টের অন্তর্গত। আর অ্যাক্সেসরি যেসব পার্ট আছে আমাদের যে সহায়তা করে, এগুলো মেইন ট্রাক্টের পার্ট না, বাট এগুলো আমাদের সহায়তা করে, ঠিক আছে। এর ভিতর আছে কি একদম শুরুতেই আছে আমাদের টিথ অ্যান্ড টাং, দাঁত, ঠিক আছে, যে আগে একদম বললাম যে দাঁত দিয়ে আমরা চাবাই, চাবানোর ফলে হজমে সহায়তা হয়, ঠিক আছে। তাহলে অ্যাক্সেসরি পার্টের ভিতর টিথ অ্যান্ড টাং, জিহ্বা এবং হইছে আমাদের দাঁত, ঠিক আছে। তারপর স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভা, লালা আর কি, ঠিক আছে, লালা গ্রন্থি। তারপর লিভার, লিভার হচ্ছে যকৃত, যকৃত থেকে হইছে বাইল আসে আমাদের, হইছে পিত্তরস আসে যকৃত থেকে, ঠিক আছে। এই পিত্তরস হইছে যে আমাদের চর্বি জাতীয় যেসব খাদ্য এইসবের হজমে সহায়তা করে, তাই লিভারটা ওই জায়গার অন্তর্গত। তারপর গল ব্লাডার, লিভার আর গল ব্লাডার এক জিনিস, এই যে লিভার হইছে গল, ওই যে পিত্তরস যেটা বললাম, ঠিক আছে, বাইল, এটা হচ্ছে সিক্রেশন করে লিভার, আর গল ব্লাডারে হচ্ছে জমা থাকে আর কি, ঠিক আছে, এই জন্য গল ব্লাডার অন্তর্গত। আর প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে আমাদের বিভিন্ন হরমোন আসে, বিভিন্ন এনজাইম আসে। প্যানক্রিয়াস প্রোটিন জাতীয়, চর্বি জাতীয় খাদ্য হজমে সহায়তা করে, ঠিক আছে। এগুলোর এই জন্য আমরা বলি অ্যাক্সেসরি পার্ট। তাহলে মেইন পার্ট আর অ্যাক্সেসরি পার্ট, এগুলো নিয়ে আমাদের টোটাল জিআই ট্র্যাক্ট গঠিত। জিআই ট্র্যাক্ট কিন্তু অনেক বড়। আগের দিনে আমরা কার্ডিওভাস্কুলার পড়াইছিলাম, খালি একটা অর্গান বলতে গেলে মেইনলি হার্ট, আর এর সাথে আর্টারি, ভেইন, এগুলা। কিন্তু এই জায়গায় দেখেন অনেকগুলা কিন্তু পার্ট, আমাদের অনেকগুলো অর্গান, অঙ্গ নিয়ে গঠিত, এজন্য রোগও অনেক হইতে পারে, ঠিক আছে। এবার আসেন এই যে ডিটেলসে লেখা আছে, একদম প্রথমেই হইছে মাউথ, আমাদের ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি হইছে এন্ট্রি পয়েন্ট অফ ফুড, আমরা খাবার খাই কি দিয়ে? মুখ দিয়ে, তাই লেখা আছে এন্ট্রি পয়েন্ট অফ ফুড। মাউথের ভিতর আমাদের টিথ আছে, দাঁত, টাং আর স্যালাইভারি গ্ল্যান্ড, এই তিনটে মিলে একত্রে হইছে গঠিত। এর কাজ কি? মেকানিক্যাল ডাইজেশন, চিউইং মানে চাবানো, ঠিক আছে। চাবানোটারে আমরা বলি মেকানিক্যাল ডাইজেশন। এই জায়গায় কিন্তু কেমিক্যাল ডাইজেশন হয় না, কোনো কেমিক্যাল অল্টারনেশন হয় না, এই জায়গায় খালি খাবারের কণাগুলা ছোট হয়ে যায় দাঁতের চাবানোর মাধ্যমে, ঠিক আছে। তাহলে মাউথ হইছে আমাদের এগুলো এন্ট্রি পয়েন্ট, আর কি কি নিয়ে গঠিত এগুলো। তারপর ফ্যারিংস, ফ্যারিংস হইছে যে মাউথের পরের পার্টটা, এটার ভালো বাংলা বলছি গলবিল, ঠিক আছে, গলবিল। এই যে খাদ্য নালী আর মুখ মুখ আর কি, মাউথ এর মাঝখানের যে পার্ট, এইটাই হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস অনেকে মুখ গহ্বরও বলে, ঠিক আছে, মুখ গহ্বরও বলে। এটা কি সহায়তা করে? হয়েছে সলোইং এ, সলোইং মানে হচ্ছে গিলতে, ঠিক আছে, গিলতে সহায়তা করে হয়েছে ফ্যারিংস। তারপর ইসোফ্যাগাস বা আমাদের খাদ্য নালী, ইসোফ্যাগাসের লেন্থ 25 সেন্টিমিটার, এটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে, এটা একটু মনে রাখবেন, 25 সেন্টিমিটার। তারপর এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের এই যে ফ্যারিংস, আগে থাকে ফ্যারিংস আর পরে হইছে আমাদের স্টোমাক, এই দুইটার ভিতর কানেকশন, মানে মুখের সাথে হইছে পাকস্থলীর কানেকশন করে হইছে খাদ্যনালী। খাদ্যনালী এটা হচ্ছে পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্যের মুভমেন্ট করে। আমরা যেমন হাঁটা চলার মাধ্যমে এসে চলাফেরা করি, তেমনি এই খাবারগুলোও তো কিছু মাধ্যমে নামতে হবে নিচে, এই মাধ্যমটার নামই হচ্ছে পেরিস্টালসিস, ঠিক আছে। খাবারের যে মুভমেন্ট হয় আমাদের মুখের পর থেকে, এই মুভমেন্টটার নামই হচ্ছে পেরিস্টালসিস। এবার আসেন স্টোমাক। একটা স্টোমাক দেখতে এরকম, এই জায়গায় ছবি দেওয়া আছে, সুন্দর একটা, আপনাদের দিয়েও দিছি আমি অলরেডি, ছবি দিয়ে দিছে বোধহয়। এই জায়গায় একটা স্টোমাকের ছবি দেওয়া আছে, যে স্টোমাকের উপরেই দেখেন মার্ক করা আছে ইসোফ্যাগাস, একদম এই যে উপরে খাদ্যনালী, এটা হচ্ছে মুখের দিকে চলে আসে, ঠিক আছে। আর পুরোটা বাকি যেটা হচ্ছে আমাদের স্টোমাক, আর নিচের দিকে হচ্ছে আবার ডিউডেনাম, নিচের দিকে দেখেন আংটার মতো বাঁকাইয়া চলে আসছে, এটা ডিউডেনাম। আবার ডিউডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের পার্ট, একটু পরে আমরা পড়বো। আর এই জায়গায় স্টোমাকের বিভিন্ন অংশের নাম দেয়া আছে, ফান্ডাস, বডি, কার্ডিয়া, পাইলোরাস, কোনটা কোন অংশ, এগুলোর নাম দেয়া আছে এই জায়গায়। এবার এই নিচের লেখায় আসি আমরা, লোকেশন। লোকেশন হচ্ছে সাধারণত কি আপার অ্যাবডোমেন, এই জায়গায় লেফট বলার দরকার নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা আপার অ্যাবডোমেনের এপিগেস্টিক রিজনে থাকে। আমরা একটু পরে রিজন পড়াবো, রিজনের ভিতর দেখবেন এপিগেস্টিক রিজন কোনটা, এটার লোকেশন আপার অ্যাবডোমেন। আপার মানে কি? উপরিভাগ, পেটের উপরিভাগ। পেটের উপরিভাগের ইংলিশ আর একটা মেডিকেল টার্ম এসে এপিগেস্টিক রিজন। এর পার্ট কি কি আছে? এর পার্ট এই যে কার্ডিয়া, ফান্ডাস, বডি, পাইলোরাস, ছবিতে সুন্দর মতো দেয়া আছে, কার্ডিয়া কোনটা, পাইলোরাস কোনটা, বডি কোনটা, ফান্ডাস কোনটা, এই চারটা পার্ট নিয়ে হয়েছে গঠিত স্টোমাক। তারপর আসেন স্মল ইন্টেস্টাইন। স্টোমাকের কাজ কি একটু বলে দেই, এই জায়গায় লেখা নাই। স্টোমাকের কাজ কি? স্টোমাকের কাজ খাদ্য জমা রাখা, মেইন কাজ হচ্ছে খাদ্য জমা রাখা। যে আমরা বলি না ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে কেন? যখন স্টোমাক ফাঁকা হয়ে যায় তখনই আমাদের ক্ষুধা লাগে, আবার খাইলে কি হয়? স্টোমাক ভরে যায়, ঠিক আছে। স্টোমাকের কাজ হচ্ছে খাদ্য জমা রাখা। আর আমাদের প্রোটিন জাতীয় যেসব খাদ্য খাই, প্রোটিন, আমিষ জাতীয় খাদ্য, ঠিক আছে, মাছ, মাংস, ডিম, দুধ, এই আমিষ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে স্টোমাক, কারণ স্টোমাকের ভিতরে হচ্ছে এনজাইম আছে প্লাস হাইড্রোক্লোরিক
হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে। পেপসিন নামক একটা এনজাইম আছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এগুলো প্রোটিন জাতীয় খাদ্য হজমে সহায়তা করে, ঠিক আছে। আর মেইন কাজ খাদ্য জমা রাখা, এইটুকু মনে রাখবেন। তারপর আসেন স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্ত। এই যে স্মল ইন্টেস্টাইনের ছবি দেয়া আছে, এই যে তিনটা নাম, ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে আইলিয়াম, এই তিনটা মিলিয়ে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন গঠিত, ঠিক আছে। এই ডিউডেনাম তো ওই যে স্টোমাক দিয়ে নাইমে গেল, আগের ছবিটা আমরা দেখাইছি জাংটার মতো নাইমে আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিউডেনাম, এই জাংটার মতো নাইমে আসছে, এটা হচ্ছে ডিউডেনাম। তারপর থাকে কি জেজুনাম আর আইলিয়াম। এই জেজুয়াম আর আইলিয়াম, এই যে মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে আপনার স্মল ইন্টেস্টাইন, সবুজ অংশটা, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এই যে সবুজ অংশ আর নীল অংশ, এটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন কিন্তু অনেক বড় আমাদের, আমরা কিন্তু এত লম্বাও না যতটা স্মল ইন্টেস্টাইন লম্বা। লেন্থ 6 মিটার, ঠিক আছে, 6 মিটার। 6 মিটার অনেক বড় কিন্তু, ঠিক আছে, অনেক বড়। 6 মিটার লেন্থ, এইটা হচ্ছে একদম এরকম বাস করা থাকে বিধে এরকম বোঝায় না। আমরা যখন এই পেটের যখন অপারেশন করি, যখন স্মল ইন্টেস্টাইনের কারো অপারেশন করা লাগতেছে, তখন কিন্তু আমরা এটা খোলার পর খালি এরকম নাড়ি বুড়ি বের হইতেই থাকে, যেখানে পারফোরেশন আমাদের তো ফার্স্টে খুঁজে বের করতে হয়, তারপর অপারেশন করতে হয়। এটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। এর পার্ট কি কি, এর পার্ট উপরে ছবিতেই দেখাইছে, এটাই লেখা আছে ডিউডেনাম, জেজুনাম আর আইলিয়াম। এই যে ডিউডেনামের একটা গুরুত্ব আছে, ডিউডেনামে আলসার বেশি হয়, ঠিক আছে। স্টোমাকে তো হয়, প্লাস ডিউডেনামে আলসার বেশি হয়, যে বলি না আমরা পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ এই ডিউডেনামে বেশি হয়। আর দুইটা পার্ট জেজুনাম আর আইলিয়াম। এর মেইন কাজ কি, এর মেইন কাজ হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের মেইন সাইট হচ্ছে এই ইন্টেস্টাইন। নিউট্রিয়েন্ট কোনগুলা, নিউট্রিয়েন্ট মানে হচ্ছে যেগুলো আমাদের এই যে ভিটামিন বলে, মিনারেল বলে, এগুলারে বলা হয় নিউট্রিয়েন্ট, ঠিক আছে। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন শোষণের মেইন সাইটই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তারপর আসেন লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন কি কি নিয়ে গঠিত, এই একটা লার্জ ইন্টেস্টাইনের ছবি, এইটা ভালো ছবি, ঠিক আছে, এইটা কম বুঝবেন, এইটা ভালো বোঝা যায়। এটা হচ্ছে একটা লার্জ ইন্টেস্টাইনের ছবি, এরকম বক্সের মতো থাকে, ঠিক আছে, বক্সের মতো থাকে। এই লার্জ ইন্টেস্টাইনের বিভিন্ন পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে। এত পার্ট আপনাদের লাগবে না, নিচে ছোট করে লেখা আছে, এইগুলো জানলেই হবে। পার্টের ভিতর আমরা মেইন পার্টের ভিতর হচ্ছে সিকাম, ঠিক আছে, সিকাম। সিকামের সাথে হচ্ছে অ্যাপেন্ডিক্স লাগানো থাকে, এই যে ছবিটা খেয়াল করেন, আমি জুম করে দিছি। অ্যাপেন্ডিক্স কোনটা, এই যে নিচে একটা ছোট্ট ইর মতো, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর উপরে থাকে সিকাম। সিকামের সাথে হচ্ছে অ্যাপেন্ডিক্স লেগে থাকে। অ্যাপেন্ডিসাইটিস কিন্তু খুব কমন রোগ, এই জায়গায় হয়েছে ইনফেকশন হলে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস যখন ডিটেলস পড়াবো তখন আরো ডিটেলস বলবো, এখন আপাতত লাগবে না। তাহলে সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, এটার ভালো নাম বার্নি ফ্রম অ্যাপেন্ডিক্স। তারপর হচ্ছে কোলন। কোলনের ভিতরে অনেকগুলো কোলন আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং মানে কি, উপরের দিকে যদি ওঠে, এই যেমন এই যে সিকামের পরে উপরের দিকে উঠতেছে, এটারে বলি আমরা অ্যাসেন্ডিং কোলন। ট্রান্সভার্স কোলন হচ্ছে আবার এই যে উপরে যে সোজা সোজি হয়ে গেল, সোজা আর এই যে লাইন, এটা হয়ে যায় ট্রান্সভার্স কোলন, ঠিক আছে। তারপর আবার নিচের দিকে নামতেছে, এটারে বলি আমরা ডিসেন্ডিং কোলন। আর লাস্টের যে পোর্শনটা আবার সোজা হয়ে যায়, এই পোর্শনের নাম হচ্ছে সিগময়েড কোলন, ঠিক আছে। কোলনের 4টা পার্ট, কোলন 4 প্রকার, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড। অ্যাসেন্ডিং মানে উপরের দিকে ওঠা, তারপর সোজাসুজি হয়ে যায় ট্রান্সভার্স, আবার নিচের দিকে নাইমে আসতেছে ডিসেন্ডিং, তারপর সোজাসুজি আবার যে অল্প একটু পার্ট, ওইটুকু বলে আমরা সিগময়েড কোলন, ঠিক আছে। এই 4টা পার্ট হচ্ছে কোলন। তার আগে ছিল সিকাম উইথ বার্নি ফ্রম অ্যাপেন্ডিক্স, তারপর রেকটাম উইথ অ্যানাল ক্যানেল, ঠিক আছে, রেকটাম উইথ অ্যানাল ক্যানেল। এই লার্জ ইন্টেস্টাইনের অ্যাকচুয়ালি ওইরকম বেশি একটা খুব একটা কাজ নেই, এই জায়গায় হচ্ছে পানি, আমরা যে পানি খাই, পানির অ্যাবজর্পশন বা শোষণ হয় হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, মানে পানির যেটুক দরকার হয় সেটুক সে রক্তে পাঠায়, ঠিক আছে, আর যেটুক লাগে না সেটুক সে মূত্র আকারে বের করে দেয়। এই কাজটা করে লার্জ ইন্টেস্টাইন। প্লাস লার্জ ইন্টেস্টাইনের ভিতর মল জমা থাকে, আর কোনো এর কাজ তেমন নাই, মল, ঠিক আছে। আমরা যেটা মল আকারে পরিত্যাগ করি, এইটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে জমা থাকে। তাহলে এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের টোটাল পার্ট। এবার আসেন অ্যাক্সেসরি যেগুলো অর্গান আছে আমাদের। অ্যাক্সেসরি মানে কি, এক্সট্রা অর্গান, ঠিক আছে, এক্সট্রা অর্গান। এগুলো সরাসরি জিআইটির পার্ট না, এগুলো আমাদের জিআইটির কাজকর্মে হেল্প করে বিধায় আমরা এটা জিআইটির ভিতর অল্প কিছু পড়াই, যে অ্যাক্সেসরি বা এক্সট্রা কি কি ফাংশন আছে বা কি কি কাজ করে। এর ভিতর সবার আগে আমাদের লিভার। মাউথের ভিতর যেগুলো, সেগুলো তো আগেই বলে দিছি, এগুলো আর বলার এই জায়গায় দরকার নেই। এই জায়গায় হচ্ছে লিভার এন্ড গল ব্লাডার, ঠিক আছে, লিভার এন্ড গল ব্লাডার। এই যে ছবিটা দেখতেছেন, এটা একটা লিভার, আর গল ব্লাডার হচ্ছে যে সবুজ ছবি আঁকা, এটা হচ্ছে গল ব্লাডার, ঠিক আছে। পুরাটা লিভার উপরের, এর মধ্যে যে সবুজ যেটা, এটা হচ্ছে গল ব্লাডার। লিভারের গায়ে জাস্ট লাগানো থাকে গল ব্লাডার, ঠিক আছে। লিভারের কাজ কি, লিভারের কাজ বাইল প্রডিউস করা,
পিত্তরস, ঠিক আছে, পিত্তরস এটা সিক্রেশন করে লিভার, আর লিভার হচ্ছে মেটাবলিজম এবং ডিটক্সিফিকেশনে সহায়তা করে। যে বিভিন্ন ওষুধ টষুধ খাই বা বিভিন্ন কিছু আমরা খাই, বা এই যে কোলেস্টেরল যখন বেশি খাই, এগুলো ডিটক্সিফাই করে লিভার, ঠিক আছে। আর মেটাবলিজমে তো এই পিত্তরসের মাধ্যমে সহায়তা করে। আর গল ব্লাডার, পিত্তথলির কাজ কি, যে পিত্তরসটা বেরোচ্ছে লিভার দিয়ে, এটা জমা রাখি হয়েছে গল ব্লাডার। গল ব্লাডারের আর আলাদা কোনো কাজ নাই। যে কোলেসিস্টাইটিস হয় অনেকে, পিত্তে পাথর হয়, ঠিক আছে, তখন আমরা কিন্তু গল ব্লাডার কাইটে ফালাই দিই, গল ব্লাডার কাইটে ফালাই দিই। তারপর আসেন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কাজ জাস্ট এনজাইম প্রডিউস করা কিছু, আর কিছু হরমোন প্রডিউস করে। এই যে আমাদের ডায়াবেটিস হয় ইনসুলিনের কারণে, এটাও প্যানক্রিয়াস দিয়ে আসে, ঠিক আছে, প্যানক্রিয়াসের আইলেশন ল্যাঙ্গারান সেল থেকে আসে। এই জায়গায় ইনসুলিনের কোনো রোল নাই। আজকে যে টপিক, সেটা ইনসুলিনের কোনো রোল নাই। আজকে রোল হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম প্রডিউস করে। এই এনজাইম গুলো প্রোটিন, লিপিড এইসব খাদ্যে হজমে সহায়তা করে আমাদের, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের টোটাল পার্ট, মেইন পার্ট এন্ড অ্যাক্সেসরি পার্ট। মেইন পার্টের ভিতর ব্রড হেডিং এ আমরা চারটা বলি। একটা হচ্ছে মাউথের ভিতর উপরের দিকে, মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, তারপরই চলে আসে স্টোমাক, স্টোমাকের পর স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, আর লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত্র, ঠিক আছে। আর অ্যাক্সেসরি পার্টের ভিতর লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। এবার আসেন জিআইটি কি কি সিক্রেট করে, আমার অলরেডি বলা হয়ে গেছে। মেইন সিক্রেশন করে কি, এনজাইম আর হরমোন, ঠিক আছে, এই দুইটা তো বলছি। প্লাস ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ জুস বলতে এই জায়গায় বোঝায় HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার কারণে আমাদের অ্যাসিডিটি হয় আর কি, ঠিক আছে। অ্যাসিডিটি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আবার নরমালি খাদ্যে হজমের সহায়তা করে। বেশি বেশি সিক্রেশন হলে সমস্যা, বাট নরমাল সিক্রেশন কিন্তু আমাদের জন্য জরুরি। আর হচ্ছে মিউকাস সিক্রেশন করে। মিউকাস কি, মিউকাস হচ্ছে যে কপের মতো একটা পদার্থ আর কি, পিচ্ছিল রাখে আর কি, ঠিক আছে, সারফেস টেনশন মেনটেন করে, এটা হচ্ছে মিউকাস। তাহলে জিআইটি আমাদের এগুলো সিক্রেট করে। এই গেল আমাদের নরমাল কি কি ফাংশন আছে জিআইটির, এগুলো আমরা বললাম। এবার আসে 9 রিজন অফ অ্যাবডোমেন। জিআইটি পড়াইতে গেলে 9 রিজন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 9 রিজন কি, অ্যাবডোমেন কথার অর্থ হচ্ছে পেট, ঠিক আছে, পেটকে আমরা ইংলিশে বলি অ্যাবডোমেন। এই অ্যাবডোমেনটা আমরা 9টা ভাগে ভাগ করি, ঠিক আছে, 9টা ভাগে ভাগ করি, এগুলারই বলা হয় 9 রিজন অফ অ্যাবডোমেন। এই 9টা ভাগে ভাগ করার জন্য আমাদের হইছে 4টা লাইনের দরকার। দুইটা হইছে ভার্টিক্যাল লাইন, সোজাসুজি লাইন, আর দুইটা হইছে আড়াআড়ি হরাইজন্টাল লাইনের প্রয়োজন, ঠিক আছে। ছবিটা দেখাই তাইলেই বুঝবেন। এই দেখেন, দুইটা হইছে আড়াআড়ি আর দুইটা ভার্টিক্যাল, ঠিক আছে, দুইটা হইছে ভার্টিক্যাল লম্বা লম্বি, দুইটা আড়াআড়ি। লম্বা লম্বি লাইন দুইটারে আমরা বলি মিড ক্লাভিকুলার লাইন, একটা ডান দিকে একটা বাম দিকে, ঠিক আছে। আর আড়াআড়ি লাইন দুইটার ভিতরে একটা হইছে সাবকোস্টাল প্লেন, আর একটা হইছে ট্রান্সটিউবারকুলার প্লেন। এই যে উপরের যেটা একটা হইছে সাবকোস্টাল, আর নিচেরটা হইছে ট্রান্সটিউবারকুলার প্লেন। এবার আসেন 9টা রিজন কি কি, এই জায়গায় লেখা আছে 9টা রিজন, একটু বুঝে নিয়েন। এই 9টা রিজন খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো প্রেসক্রিপশন টেসক্রিপশন দেখার সময় বা যে কোনো সময় যখন আমরা সিমটম ধরি, আমরা কিন্তু আর বাংলায় বলি না, আমরা ইংলিশে বলি। আমরা বলি আমলিকাস পেইন, আমলিকাল পেইন, আমরা বলি এপিগেস্টিক পেইন, আমরা বলি রাইট লাম্বার পেইন। তাহলে কোনটা কোন জায়গায় অবস্থান, এটা আপনার বুঝতে হবে। এই লাইন যদি আমার টানা হয়ে যায়, 4টা লাইন, 4টা লাইনের মাঝখানে একদম আমাদের পেটের মাঝখানের অংশের নাম হচ্ছে আমলিকাল রিজন, ঠিক আছে। আমলিকাস কোনটা, আমলিকালের বাংলা হচ্ছে নাভি, ঠিক আছে। নাভি হচ্ছে আমাদের একদম মিডল পয়েন্টে, মিডল পয়েন্ট হচ্ছে নাভি বা আমলিকাল রিজন। এই আমলিকাসের উপরের পোর্শন, যেটা পেটের উপরিভাগ, একটু আগে বলছিলাম কোন সময় জানি, পেটের উপরিভাগ, এর নাম হচ্ছে এপিগেস্টিক রিজন। আর আমলিকাসের নিচে যেটা তলপেট আমরা বাংলায় বলি, এটার নাম হচ্ছে হাইপোগেস্টিক রিজন। এবার আসেন আমলিকাসের দুই পাশে, আমলিকাসের দুই পাশে লাম্বার রিজন, ডান দিকে ডান লাম্বার, বাম দিকে বাম লাম্বার, ঠিক আছে, রাইট লাম্বার, লেফট লাম্বার। লাম্বার শব্দটা আসছে আমাদের মেরুদণ্ডের হাড়ে, এই জায়গায় সোজাসুজি হয়েছে লাম্বার রিজনের অবস্থান, লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে, ওই জায়গা থেকে নাম আসছে লাম্বার, রাইট লাম্বার, লেফট লাম্বার। এবার উপরের দিকে আসেন, এই যে উপরের পেট, এপিগেস্টিক, এপিগেস্টিকের দুই পাশে হয়েছে হাইপোকন্ড্রিয়াক রিজন। হাইপোকন্ড্রিয়াক শব্দটা আসছে লিভার থেকে, ঠিক আছে, লিভারের একটা আরেকটা নাম হাইপোকন্ড্রিয়াম, ওই জায়গা থেকে আসছে রাইট হাইপোকন্ড্রিয়াক আর লেফট হাইপোকন্ড্রিয়াক। তাহলে দুই পাশে হয়েছে রাইট আর লেফট। আর নিচে একদম যেটা তলপেট, যেটারে বলতেছে হাইপোগ্যাস্ট্রিক, এর দুই পাশে আইলিয়াক রিজন। আইলিয়াক রিজন নাম আসছে যে আমাদের কোমরের এই জায়গায় দেখবেন সবার দৈরে একটা হাড়ের মতো আছে, বুঝলেন, হাড়ের মতো বাজে, ঠিক আছে, কোমরে একদম কোমরে যদি যান, নাভি সোজাসুজি ডান দিক বা বাম দিকে গেলেই কোমরের এই জায়গায় হয়েছে হাড়ের মতো আছে, এই হাড়টার নাম হয়েছে আইলিয়াক ক্রেস্ট, ওই জায়গা থেকে নাম আসছে আইলিয়াক রিজন, ঠিক আছে। তাহলে রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক, আমাদের এই 9টা রিজনে হয়েছে টোটাল পেট বিভক্ত এই জায়গায়। তাই আবার লেখা আছে যে উপরে কি, মিডলে কি, লোয়ারে কি। একদম মিডল পোর্শনটা সবার আগে মুখস্থ করবেন, তাইলে আপনার মিডল পোর্শনে থাকে আমলিকাস, দুই দিকে রাইট লাম্বার, লেফট লাম্বার, উপরে থাকে কি মাঝখানে এপিগেস্টিক, দুই পাশে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, আর নিচে হয়েছে মাঝখানে হাইপোগেস্টিক, আর দুই পাশে হয়েছে রাইট এলিয়াক, লেফট
ইলিয়াক, 9টা রিজন। এবার আসেন এই 9টা রিজনের মেইন অর্গান, কোন রিজনে কোন অর্গান মেইন থাকে। যে ধরেন একটা পেশেন্ট আসলো যে বলতেছে নাভির এই জায়গা দিয়ে ব্যথা, আর একটা পেশেন্ট আসলো বলতেছে নাভির এদিকে ডান দিকে ব্যথা, আর একটা পেশেন্ট আসলো পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা। তাইলে কিভাবে বুঝবেন যে কি রোগ? এই জন্য হয়েছে এই জায়গায় কোন কোন অর্গান আছে এগুলো আপনার জানতে হবে। প্রথমে আসেন রাইট হাইপোকন্ড্রিয়াক। রাইট হাইপোকন্ড্রিয়াকের মেইন অর্গান হয়েছে লিভার এন্ড গল ব্লাডার। ঠিক আছে, কিডনিরও কিছু পোর্শন আছে কিন্তু এটা মেইন না, মেইন হচ্ছে আমার লিভার এন্ড গল ব্লাডার। এক আর দুইতে আছে লিভার এন্ড গল ব্লাডার। যদি কেউ বলে পেটের ডান দিকের উপরিভাগে ব্যথা, তাহলে আমাদের মাথা আগেই থাকে লিভারের সমস্যা, নাইলে হয়েছে গল ব্লাডার পিত্তথলিতে সমস্যা। ঠিক আছে, কোনো সমস্যা। তারপর এপিগেস্ট্রিক রিজন। এপিগেস্ট্রিক রিজনে সাধারণত ব্যথা হয় কিসে? আলসার বা গ্যাস্ট্রিকের যে সমস্যা, এটা হচ্ছে এপিগেস্ট্রিক রিজনে বেশি ব্যথা হয়। আর প্যানক্রিয়াসের সমস্যা হয়, অনেক সময় ব্যথা হয়। কিন্তু মেইন হচ্ছে স্টোমাকের সমস্যা। স্টোমাক মানে আলসার জনিত সমস্যা বা অ্যাসিডিটি জনিত সমস্যা। তারপর লেফট হাইপোকন্ড্রিয়াক। ঠিক আছে, লেফট হাইপোকন্ড্রিয়াকে এই জায়গায় মেইনলি হচ্ছে স্প্লিন। স্প্লিন প্লিহা জনিত কোনো কারণ বা প্যানক্রিয়াস জনিত কোনো কারণ, এই জায়গায় প্যানক্রিয়াস লেখা নাই বাট এই জায়গায় প্যানক্রিয়াসও হবে। প্যানক্রিয়াস জনিত কোনো কারণে ব্যথা সাধারণত লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে হয়। তারপর আসেন রাইট লাম্বার। রাইট লাম্বারে সাধারণত কিডনির সমস্যা, রাইট লাম্বারে ব্যথা হয়। ঠিক আছে, ডান দিকের কিডনির যদি কোনো সমস্যা হয় তাহলে রাইট লাম্বারে ব্যথা হয়। তারপর আমলিকাস। ঠিক আছে, আমলিকাস মানে কি? নাভি। নাভিতে সাধারণত হয়েছে যে নারী বুড়ি ইন্টেস্টাইনাল কোনো সমস্যা থাকলে হয়েছে আমলিকাল রিজনে সাধারণত ব্যথা হয়ে থাকে। লেফট লাম্বারে হয়েছে লেফট কিডনিতে কোনো সমস্যা হলে সাধারণত ব্যথা ট্যাথা হতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে। তারপর রাইট আইলিয়াক। রাইট আইলিয়াক হয়েছে 1 নম্বর পয়েন্টই অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সব সময় রাইট আইলিয়াক রিজনই হবে। আর রাইট আইলিয়াক রিজনে ব্যথা হইলে আমরা 99% পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলেই আমরা ধরে নিই। ঠিক আছে, তারপর হাইপোগ্যাস্ট্রিক রিজন। হাইপোগ্যাস্ট্রিক মানে তলপেট। তলপেটে হচ্ছে আমাদের এই যে মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, বা মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, জরায়ুর সমস্যা, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা, এইসব কারণে তলপেটে সাধারণত ব্যথা হয়। আর লেফট যে আইলিয়াক, এই ক্ষেত্রে সাধারণত সিগময়েড কোলন, ওই যে লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, এই জায়গায় সাধারণত সমস্যা হলে এই জায়গায় ব্যথা হয়। তাহলে 9টা রিজনের মেইন অর্গানের নামগুলো আপনারা একটু এটা মুখস্থ করতে হবে, এটা জেনে নিতে হবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু এই অর্গানের নাম কিন্তু এরকম নাম মনে রাখলে যখন এই ব্যথা হবে তখন বুঝবো না। ঠিক আছে, তাই কোন রিজনে কোন অর্গান এটা অবশ্যই মনে রাখতে হবে। এবার আসেন রোগের ক্ষেত্রে, আমরা আসি যে কোন অর্গানের কি কি রোগ। এতক্ষণ আমরা নর্মাল যা কিছু ছিল সেগুলো পড়াইছি। এবার আসেন রোগ, কোন কোন অর্গানের কোন কোন রোগ কমন। প্রথমেই আমরা আসি মুখ। ঠিক আছে, ওরাল ক্যাভিটি, মুখের ভিতর এই যে শুরুতেই পড়াইছিলাম ওরাল ক্যাভিটি বা মুখ বা মাউথ। ঠিক আছে, মাউথের ভিতর কি কি রোগ সাধারণত কমন আমাদের। এর ভিতর সব থেকে কমন রোগের ভিতর 1 নম্বর হচ্ছে ডেন্টাল ক্যারিস, দাঁতে পোকায় ধরা বলে যেটা, এটা হচ্ছে ডেন্টাল ক্যারিস। ঠিক আছে, তারপর জিনজিভাইটিস। জিনজিভাইটিস মানে আমাদের হচ্ছে গাম। ঠিক আছে, মাড়িতে ইনফেকশন, এটারে বলা হয় জিনজিভাইটিস, এইটাও কমন। তারপর ওরাল ক্যান্ডিডিয়াসিস, মুখের ভিতর যদি ফাঙ্গাল কোনো ইনফেকশন হয় এটারে বলা হয় ওরাল ক্যান্ডিডিয়াসিস। আর একটা হচ্ছে অ্যাপথাস আলসার, অনেক সময় দেখবেন মুখের ভিতর গোটা গোটা উঠছে আর প্রচুর ব্যথা। ঠিক আছে, অনেকে জঠোয়া বলে, এগুলারে বলা হয় অ্যাপথাস আলসার। এইগুলো হচ্ছে আমাদের মুখের ভিতর সব থেকে কমন রোগ। ঠিক আছে, ডেন্টাল ক্যারিস, জিনজিভাইটিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস, অ্যাপথাস আলসার, কোনটা কি রোগ জাস্ট আপাতত এটুক জেনে রাখেন, ডিটেলসে আমরা পরে পড়াবো। তারপর আসেন ইসোফ্যাগাস। ঠিক আছে, ইসোফ্যাগাস মানে খাদ্যনালী। খাদ্যনালীর সব থেকে কমন রোগ হচ্ছে জার্ট, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা কি জিনিস? এটা অনেকের হয়েছে দেখবেন যে অ্যাসিডিটির সমস্যা না, বাট পেশেন্ট বলবে যে গলায় টক টক লাগতেছে, কিছু উঠে আসতেছে বাট গলায় টক টক লাগতেছে, এইটাই হচ্ছে জার্ট। ঠিক আছে, রিফ্লাক্সের কারণে পেটের অ্যাসিড একদম মুখ পর্যন্ত চলে আসে। ঠিক আছে, খাদ্যনালী পর্যন্ত হয়ে মুখ পর্যন্ত চলে আসে, এইটারই বলা হয় গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ট। বাকি যেগুলো এগুলো অনেক কঠিন রোগ, এগুলো আপনাদের লাগবে না। ঠিক আছে, ইসোফেজাইটিস, অ্যাক্লাসিয়া কার্ডিয়া, ইসোফেজাল ক্যান্সার, এগুলো লাগবে না। একটা মনে রাখেন জাট, শুধু জাটটা খুবই কমন, জাটটা অনেক পেশেন্ট আমরা পাই। তারপর স্টোমাক। স্টোমাকের সব থেকে কমন ডিজিজ পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ, এই জায়গায় একটা ছবি দেওয়া আছে যে কেমন হয় দেখতে। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ দিয়েই হইছে বাকিগুলা হয়। সাধারণত গ্যাস্ট্রাইটিস হয়, পরবর্তীতে এইচ পাইলোরি ইনফেকশন হইতে পারে, আর লাস্টে ক্যান্সার পর্যন্ত হয়ে যাইতে পারে। সব থেকে কমন রোগ এই জায়গায় পেপটিক আলসার ডিজিজ আমাদের।
তারপর স্মল ইন্টেস্টাইন, আমাদের ক্ষুদ্রান্তের কমন রোগ কি কি? ক্ষুদ্রান্তের সব থেকে কমন রোগের ভিতর এক নাম্বারই হচ্ছে ডায়রিয়া আর ভমিটিং, ঠিক আছে, পাতলা পায়খানা আর ভমিটিং, বমি করা, এই দুইটা হচ্ছে সব থেকে কমন রোগ। এইটার ভালো নাম হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, আমরা বলি গ্যাস্ট্রোএন্টারাইটিস। অ্যাকিউট বলে কেন? অ্যাকিউট যদি হয় তৎক্ষণাৎ, মানে যদি একদিন দুই দিন মেয়াদ হয় তখন বলি আমরা অ্যাকিউট, আর যাদের এটা একদম ক্রনিক হয় তখন আমরা ক্রনিক বলি। বাট ক্রনিক এটা খুব একটা হয় না, ক্রনিক হয়ে গেলে এটা যে নিচে কর্ন ডিজিজ, পার্ট অফ আইবিডি, তারপর আইবিএস, এগুলোর পার্টে চলে যায়, এজন্য অ্যাকিউট লেখা। অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে স্মল ইন্টেস্টাইনের সব থেকে কমন রোগ। আর এর পাশাপাশি অনেকের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, যে কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য দিয়ে অনেকের ওই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মানে নারী ভুঁড়িতে প্যাঁচ লাগা, ঠিক আছে, নারী ভুঁড়িতে প্যাঁচ লাগা বলে বাংলায়, এটাই হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই দুইটা আমাদের কমন রোগ। এবার লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে অ্যাপেন্ডিসাইটিস সব থেকে কমন। তো আগেই বললাম যে অ্যাপেন্ডিক্স তো লার্জ ইন্টেস্টাইনের পার্ট একটা, এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস সব থেকে কমন। কনস্টিপেশন আমরা স্মল ইন্টেস্টাইনেও বলি, লার্জ ইন্টেস্টাইনেও বলি, ডায়রিয়া স্মল ইন্টেস্টাইনেও বলি, লার্জ ইন্টেস্টাইনেও বলি, এগুলো কমন রোগ। আইবিএস স্মল ইন্টেস্টাইনেও বলি, লার্জ ইন্টেস্টাইনেও বলি, আর অ্যাপেন্ডিসাইটিস শুধু লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। আর যদি ক্যান্সার হয় এটাও লার্জ ইন্টেস্টাইনের, ক্যান্সারও লার্জ ইন্টেস্টাইনের। এইগুলো হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের কমন রোগ। তারপর আসেন রেকটাম বা অ্যানাল ক্যানেল, এটাও লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, ঠিক আছে। রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট। এই রোগটা অনেক কমন বাংলাদেশের প্রেক্ষাপটে। হেমোরয়েড বা পাইলস বলি আমরা, ঠিক আছে, হেমোরয়েড এন্ড পাইলস, এটা ডিটেলসে পড়াবো একটু পর, ঠিক আছে। হেমোরয়েড এন্ড পাইলস, অ্যানাল ফিশার, রেকটাল কার্সিনোমা, এইগুলো হচ্ছে আমাদের কমন রোগ। এই গেছে আমাদের এগুলো রোগ সম্পর্কে, যে কি কি রোগ কমনলি হতে পারে। জিআই ট্র্যাক্টে এর বাইরে তেমন একটা রোগ নাই, এগুলো সবই এসে এর ভিতর। আর লিভার, প্যানক্রিয়াস, এই রোগগুলো এই জায়গায় আমরা ইনক্লুড করি না, আগেই বলছি এগুলো এক্সেসরি পার্ট, এই জন্য এই রোগগুলো আমরা এই জায়গায় ইনক্লুড করি না, এগুলো আমরা আলাদাভাবেই পড়াবো। এটা হেপাটোবিলিয়ারির ভিতর আমরা আলাদাভাবে পড়াই, ঠিক আছে। এজন্য এই রোগগুলো হচ্ছে জিআই বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের সব থেকে কমন রোগ। আলাদা আলাদা না করে যদি একবারে মনে রাখতে চান সব থেকে কমন রোগ কি, সব থেকে কমন রোগ হচ্ছে এই জায়গায় ডায়রিয়া, ভমিটিং, তারপর হচ্ছে এই যে পেপটিক আলসার ডিজিজ, অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, মুখের ভিতর যেগুলো আমাদের এই অ্যাপথাস আলসার যেগুলো হয়, তারপর ডেন্টাল ক্যারিস, এগুলো হচ্ছে অ্যাজ এ হোল সব থেকে কমন, ঠিক আছে। আর সব রোগ তো এই জায়গায় দেয়াই আছে, আপনাদের ছবিও দেয়া আছে। এবার আসেন আমরা একটু পাইলস নিয়ে ডিটেলসে কথা বলবো, বাকি রোগগুলো নিয়ে আজকে আর ডিটেলস বলবো না, আমি জাস্ট বললাম কি কি রোগ। পাইলস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো। পাইলস বা হেমোরয়েড কি জিনিস, ঠিক আছে। পাইলস বা হেমোরয়েড কি জিনিস, পাইলস বা হেমোরয়েড কি জিনিস, এটা হচ্ছে একটা ডাইলেটেড টর্সাস ভেইন অফ হেমোরয়েডাল ভেনাস প্লেক্সাস ইন দ্য অ্যানাল ক্যানেল। এর বাংলা কি, আমাদের যে অ্যানাল ক্যানেল, ঠিক আছে, পায়ুপথ, অ্যানাল ক্যানেল মানে সহজ বাংলায় পায়ুপথ, ঠিক আছে। পায়ুপথে কিছু আমাদের ভেইনের সাপ্লাই আছে, এই সাপ্লাইটার নাম হয়েছে হেমোরয়েডাল ভেনাস প্লেক্সাস বলি আমরা, ঠিক আছে, হেমোরয়েডাল ভেনাস প্লেক্সাস। তাহলে এই ভেনাস প্লেক্সাস হয়েছে বড় হয়ে যায়, বড় হয়ে মোটা হয়ে যায়, ঠিক আছে, মোটা হয়ে যায়। এটা যখন বাইরের দিকে বের হয়ে আসে তখনই আমরা এটারে বলি পাইলস বা হেমোরয়েড। অনেক সময় বাইরের দিকে বের হয় না, জাস্ট আস্তে আস্তে মোটা হয়, মোটা হইলেই সিমটম গুলো শুরু হয়ে যায়, ঠিক আছে। তার বাথরুম করতে কষ্ট হয়, অনেকের রক্ত পড়ে, ঠিক আছে, এইটাই হয়েছে পাইলস। সহজ বাংলায় পাইলস হয়েছে তাই। অনেকে পাইলস মনে করে যে টিস্যু বাড়ছে, এটা টিস্যু না, কিন্তু এটা হয়েছে ভেইনটা গ্রোথ হয়েছে, ঠিক আছে, ভেইনের গ্রোথ হয়ে ডাইলেটেড হয়ে আর কি বাইরের দিকে বের হয়ে আসতেছে, এই জন্য এটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন, প্রচুর পরিমাণে ব্যথা হয়। এবার আসলে এই পাইলস বা হেমোরয়েডের কজ কি, কারণ কি কি আছে আমাদের। কারণের ভিতর এক নাম্বার এবং সব থেকে কমন কারণ হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। যাদের অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকে তাদের এই পাইলস বা হেমোরয়েড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে। ক্রনিক কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য অনেক দিন ধরে। তারপর লো ফাইবার ডায়েট, লো ফাইবার ডায়েট মানে শাকসবজি যারা খায় না, এটার বলি আমরা লো ফাইবার ডায়েট। তারপর প্রলং সিটিং, যারা অনেক সময় বসে থাকে, এটা অত মেজর ফ্যাক্টর না, ঠিক আছে। প্রথম দুইটা আমাদের মেজর ফ্যাক্টর, এই দুইটাই আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, যে ক্রনিক কনস্টিপেশন প্লাস লো ফাইবার ডায়েট। আর বাকিগুলো জাস্ট এমনি হইতেও পারে, না হইতে পারে। প্রলং সিটিং, অনেকক্ষণ ধরে বসে থাকা, প্রেগন্যান্সি, ঠিক আছে। পোর্টাল হাইপারটেনশন মানে লিভার জনিত যে হাইপারটেনশন আমাদের, ওইটারে আমরা বলি পোর্টাল হাইপারটেনশন, এটা অত কমন কারণ না। তারপর ওল্ড এজ, ওবেসিটি, এই দুইটা আবার কমন, ঠিক আছে। ওল্ড এজে সাধারণত বেশি হয়, আর ওবেসিটিতে যারা মোটা পেশেন্ট, ঠিক আছে, মোটা স্থূলতায় ভোগে, তাদের ক্ষেত্রে পাইলস আর এটা কমন একটু। তারপর আসেন টাইপ কি কি আছে।
টাইপের ভিতর আপনাদের এই ইন্টারনাল এক্সটার্নালের দরকার নাই, আমরা জাস্ট গ্রেডিংটা পড়াই, গ্রেডিং জানলেই হবে। আমরা পাইলসের 4টা ভাগে ভাগ করে ফেলাই, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 কি, গ্রেড 1-এ কোনো বাইরে কিছুই বের হয়ে আসে না, ঠিক আছে, জাস্ট ব্লিডিং হয়, পেশেন্টের কমপ্লেন হয়েছে জাস্ট ব্লিডিং, জাস্ট সে বাথরুমের সাথে রক্ত যায় এই কমপ্লেন করে, আর মাঝে মধ্যে একটু ব্যথা হইতে পারে, আর কোনো তার কমপ্লেন নাই। 2 নাম্বার গ্রেড যেটা, এই 2 নাম্বার গ্রেডে হয়েছে প্রোলাপস অন স্ট্রেনিং। স্ট্রেনিং মানে হচ্ছে বাথরুম করা আর কি, ঠিক আছে, বাথরুম করা। প্রোলাপস মানে কি, ওই যে বললাম না, ভিতর দিয়ে বাইরে বের হয়ে চলে আসে, বেইনের যে ওভার গ্রোথ যেটা, ওটা বাইরের দিকে চলে আসে, এটারই বলি আমরা প্রোলাপস, মানে বাইরে সে বের হয়ে আসতেছে, বাইরে বের হয়ে আসতেছে। আর এটা স্পন্টেনিয়াসলি মানে একা একাই আবার রিডিউস হয়ে যায়, যখন বাথরুম করা শেষ হয়ে যায় তখন সে একা একাই আবার ভিতরের দিকে চলে যায়। আর ব্লিডিং তো হবেই, ঠিক আছে, ব্লিডিং এই ক্ষেত্রেও হবে। 3 নাম্বারে যেটা, 3 নাম্বারে হচ্ছে প্রোলাপস টিস্যু, এই ক্ষেত্রে বের হয়ে যায়, বাট এ আর একা একা ভিতরে ঢুকে যায় না বাথরুম শেষে, এর ম্যানুয়ালি আপনার ঠেলে গুতিয়ে ভিতরে ঢুকাতে হয়। এটার জন্য লিখছে নিডস ম্যানুয়াল রিডাকশন, ঠিক আছে, এই ক্ষেত্রে বের হয়ে যাবে, বাট একা একা আর রিডাকশন হবে না, ভিতরে যাবে না। এই ক্ষেত্রে ওই যেটা বেইনের মতো যেটা বের হয়ে আসছে, এটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকাই দিতে হবে। এইটা হচ্ছে গ্রেড 3। আর গ্রেড 4 যেটা, এটা তো সব থেকে খারাপ, এটা বের হয়েই থাকবে, এটা আপনি আর চেষ্টা করলেও ভিতরে ঢুকাতে পারবেন না। আমাদের কাছে সাধারণত এই পেশেন্ট গুলো আসে গ্রেড 3-তে থাকাকালীন সময়, 2-তে থাকাকালীন সময়ও আসে না। যদি পালসের পেশেন্ট গ্রেড 1 বা 2-তে আসে তাহলে ট্রিটমেন্টটা ভালোভাবে করা যায়, আর গ্রেড 3-তে আসলে এই পেশেন্টের আর ট্রিটমেন্টের কোনো অপশন নাই, এর অপারেশন লাগবেই, ঠিক আছে, এর ক্ষেত্রে আর আমাদের কিছু করার নাই। কিন্তু গ্রেড 1-2-তে আসলে ঠিক মতো যদি ওষুধগুলো দেয়া যায় তাহলে অনেক সময় অপারেশন কিন্তু লাগে না। কিন্তু ওই পেশেন্ট আসবে সব গ্রেড 3-তে থাকার আগে, কোনো পেশেন্টই আপনার কাছে আসবে না সাধারণত, সে আসে না, সে একা একাই ওই রকমই করে, বা অনেকের ব্লিডিং হয়, লজ্জায় বলে না, এইসব কি হয়। তাহলে 4টা গ্রেডে ভাগ করতেছি আমরা, খালি গ্রেড 1-এ ব্যথা এবং ব্লিডিং আর কোনো সমস্যা নাই, 2-তে প্রোলাপস বের হয়ে আসে বাট একা একাই ভিতরে ঢুকে যায়, 3 নাম্বারে বের হয়ে আসে, এটা নিজে ঢুকাতে হয়, আর 4 নাম্বারে পার্মানেন্টলি বের হয়ে আসে, এটা ঢুকানো যায় না ওইভাবে। ক্লিনিক্যাল ফিচার, লক্ষণ আর কি, কি কি লক্ষণ আমাদের আছে, লক্ষণের ভিতর রেকটাল ব্লিডিং, বাথরুমের সাথে রক্ত যাওয়া, তাজা রক্ত যাবে এই ক্ষেত্রে, ঠিক আছে, একদম লাল রঙের তাজা রক্ত সাধারণত যায়। প্রোলাপস মানে যেটা বললাম বের হয়ে আসে, এটারই বলি প্রোলাপস। এই ক্ষেত্রে আমরা অ্যানিমিয়া পাই, ঠিক আছে, অ্যানিমিয়া পাই, রক্ত শূন্যতা পাই, যেহেতু রক্তপাত হচ্ছে প্রচুর পরিমাণে, অবশ্যই আমরা অ্যানিমিয়া পাবো, ঠিক আছে, রক্ত শূন্যতা আমরা পাবো। আর অনেক সময় পেরিয়ানাল সুইলিং হয়, অনেক সময় প্লুরাইটিস হয়, প্লুরাইটিস মানে চুলকানি, ঠিক আছে, যে মলদ্বারের আশেপাশে প্রচুর পরিমাণে চুলকায়, এটা সেকেন্ডারি ইনফেকশনের ফলে হয় অনেক সময়। আর অনেক সময় ফুলে ওঠে, মলদ্বারের আশেপাশের এলাকাটা ফুলে ওঠে, এটারই বলে পেরিয়ানাল সুইলিং। মলদ্বারের চারপাশ যদি ফুলে ওঠে তো এটার বলি আমরা পেরিয়ানাল সুইলিং। আর প্লুরাইটিস অ্যানি মানে মলদ্বারের ওই জায়গায় যদি চুলকানি হয়, এটার বলি প্লুরাইটিস অ্যানি, ঠিক আছে। তাহলে সিমটম হইছে আমাদের এগুলা। এবার আসেন কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি কি হইতে পারে? সব থেকে কমপ্লিকেশনের ভিতরে 1 নাম্বারই হইছে আমাদের অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, সব থেকে কমন কমপ্লিকেশন যেটা, প্রচুর পরিমাণে রক্ত যায় পাইলসের পেশেন্টের, এই জন্য অ্যানিমিয়া হয়, ঠিক আছে। অনেক পেশেন্ট আসবে অ্যানিমিয়া নিয়ে, রক্ত শূন্যতা নিয়ে, এসে বলবেও না যে তার পাইলস আছে, তখন হিস্ট্রি নিতে নিতে জানা যায় যে তার আসলে পাইলস আছে, এই জন্য তার রক্ত শূন্যতা ডেভেলপ করছে, ঠিক আছে। এ বাদে থ্রম্বোসিস, আলসারেশন, ইনফেকশন হইতে পারে, স্ট্রাঙ্গুলেশন হইতে পারে। এবার আসেন ট্রিটমেন্ট, যেটা আমাদের মেইন জিনিস। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করবেন কি? গ্রেড 3-তে সাধারণত পেশেন্ট আসলে ট্রিটমেন্টের কোনো অপশন আমাদের হাতে থাকে না, ঠিক আছে। এই ক্ষেত্রে ট্রিটমেন্টের কোনো অপশন আমাদের হাতে থাকে না, অপারেশন, অপারেশন ছাড়া আমাদের হাতে করার কিছু তেমন নাই। কিন্তু প্রথম দিকে যদি পেশেন্ট আসে তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আর গ্রেড 3-তে আসলেও ট্রিটমেন্ট তো দিব, বললেই সাথে সাথে পেশেন্ট কখনোই অপারেশন করে না, সেজন্য আমাদের আগে মেডিকেল ট্রিটমেন্ট তো দিতে হবে, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্টের ভিতর প্রথমেই আমরা দিয়ে হয়েছে, এই ক্ষেত্রে মেইন সমস্যা কি? কনস্টিপেশন, ঠিক আছে, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে যাতে সে ইজিলি বাথরুম করতে পারে, ইজিলি মল ত্যাগ করতে পারে, এই জন্য আমাদের ফার্স্টেই দিতে হবে ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভের ভিতর আমরা এই ক্ষেত্রে সাধারণত ল্যাকটোলোজ দিয়ে থাকি, আর ইসবগুলের ভুসি, যে প্রথমেই লেখা আছে ওইটাই হচ্ছে ইসবগুলের ভুসি, ঠিক আছে। ইস্পাগুলা হাস্ক বলি আমরা, ইস্পাগুলা হাস্ক, ইস্পাগুলা হাস্ক বা ইসবগুলের ভুসি, এটা আমরা খাইতে বলি। পাশাপাশি ল্যাকটোলোজ দিই, ল্যাকটোলোজ মানে হচ্ছে অ্যাবোল্যাক নামে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, অ্যাবোল্যাক, এই অ্যাবোল্যাকটা আমরা খাইতে বলি। এই ক্ষেত্রে সাধারণত পাইলসের পেশেন্টদের ক্ষেত্রে ডোজটা একটু বাড়াইয়েই দিতে হয় আমাদের। নরমালি আমাদের ডোজ 2 চামচ থেকে 6 চামচ পর্যন্ত দেয়া যায়। আমরা নরমালি 2 চামচ করে 2 বেলা দিই বা 1 বেলা দিই, কিন্তু এই ক্ষেত্রে আমরা 3 থেকে 4 চামচ করে দিই, ঠিক আছে, রাতে এবং সকালে 3 থেকে 4 চামচ করে দিব অ্যাবোল্যাক।
রাতে এবং সকালে। ল্যাকটোলোজ বাদে আরো অন্য কিছু ইউজ করা যায়, আমাদের সোডিয়াম পিকোসালফেট যেগুলো আছে যেগুলো, ওইগুলো ইউজ করা যাবে, যে অ্যাবডুলাক্স নামে পাওয়া যায়, ইজি লাইফ নামে পাওয়া যায়, ওগুলোরও ডোজ সেম, ঠিক আছে, সেম। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া এই জায়গায় দিয়ে খুব একটা লাভ হয় না, এই জন্য আমরা দেই না। আমরা ল্যাকটোলোজ আর হইছে ওই যে সোডিয়াম পিকোসালফেট যেগুলো অ্যাবডুলাক্স, এগুলো এই জাতীয় ড্রাগ বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি। তারপর আসেন টপিক্যাল এজেন্ট। টপিক্যাল এজেন্ট হচ্ছে ব্যথা কমানোর জন্য। আগেই বলছি এটা কিন্তু প্রচুর পেইনফুল কন্ডিশন, বাথরুম করার সময় প্রচুর পরিমাণে পেইন হয়, তাহলে এই ব্যথা কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিতে পারি, আমরা অ্যানেস্থেটিক ড্রাগ দিই, ঠিক আছে। অ্যানেস্থেটিক ড্রাগ দিলে কি হয়, অবশ হয়ে যায় জায়গাটা, সে ব্যথা কম পায়। আমরা একদম ডাইরেক্ট লিগনোকেইন দিই না। এই দুইটা আমি কোম্পানির নাম বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন দরকার হইলে, নাহলে শুনে লিখে নেবেন। আমরা এই ক্ষেত্রে হচ্ছে কম্বিনেশন আকারে দিই। হাইড্রোকর্টিসন লিগনোকেইনের কম্বিনেশন বাজারে কিনতে পাওয়া যায় অ্যানাকেইন এসসি নামে, অ্যানাকেইন এসসি। আর একটা পাওয়া যায় রিলিথ নামে, ঠিক আছে, রিলিথ। এই রিলিথ আর অ্যানাকেইন এসসি এগুলো আমরা দিতে পারি, যে কোনো একটা দিবেন, দুইটা না, ঠিক আছে। এটা মলম আকারে পাওয়া যায়, টপিক্যাল মানে মলম এই জায়গায়, ঠিক আছে। মলদারের ওই জায়গায় আমরা দিতে বলি, দিলে ব্যথাটা কমে যায়। রাতে এবং সকালে দুই বেলা আমরা সাধারণত দিতে বলি, ঠিক আছে, রাতে আর সকালে। অ্যানাকেইন এসসি আর হচ্ছে রিলিথ, এই দুই নামে সাধারণত কিনতে পাওয়া যায়। আর এই জায়গায় তো একদম ডাইরেক্ট লিগনোকেইন আমরা ডাইরেক্ট ইউজ ওইভাবে করি না, ঠিক আছে, ওইভাবে ইউজ করি না। আর হাইড্রোকর্টিসনও ডাইরেক্ট ইউজ করি না, আমরা কম্বিনেশন মলম আকারে ইউজ করি, জাস্ট অ্যানাকেইন এসসি আর রিলিথ, ঠিক আছে, এই নামে কিনতে পাওয়া যায়। এবার আসেন মেইন ড্রাগ, যেটা মেইন ড্রাগ আমরা এই জায়গায় কি দিতে পারি, আমরা ভেনোটনিক্স দিই, ঠিক আছে। এটা তো সমস্যা হয়েছে বেইনে, আগেই বলছি যে বেইন মোটা হয়ে বাইরে বের হয়ে চলে আসছে, তাহলে আমরা ভেনোটনিক্স দিই। ভেনোটনিক্স কেন দিই, এই জায়গায় ভেনাস কনজেশন আর ব্লিডিং রে রিডিউস করার জন্য। এই যে কনজেশন মানে ফুলে ওঠা, ঠিক আছে, এই ফুলে ওঠাটা এবং ব্লিডিং হইতেছে প্রচুর পরিমাণে ওই জায়গা দিয়ে, ওই ফুলে উঠেই তো ব্লিডিং হইতেছে বেইন দিয়ে, ঠিক আছে, এইটা যাতে রিডিউস করা যায় এমন ওষুধ দিতে চাই। এই জায়গায় একটা ওষুধ পড়লেই হবে, যে প্রথম যেটা দেওয়া আছে ডিউজমিন প্লাস হেসপ্যারিডিন, এই কম্বিনেশন নামটা দেই। এটা হচ্ছে নরমানাল নামে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, নরমানাল নামে কিনতে পাওয়া যায়। এই নরমানাল ডিএস দুইটা কম্বিনেশনে পাওয়া যায়। আমরা সাধারণত নরমানাল ডিএস দিব, নরমানাল ডিএস। এইটা একটু আপনারা খাতায় লিখে রাখেন, কারণ ডোজের কয়দিন কিভাবে দিবেন এটা লেখা নাই। যদি অ্যাকিউট কন্ডিশন হয়, একদম প্রথম দিকে পেশেন্ট আসে এরকম ব্লিডিং নিয়ে, সেই ক্ষেত্রে আমরা নরমানাল ডিএস প্রথম 4 দিন দিব তিনটা করে, মানে সকালে দুপুরে রাতে তিনটা করে, আর পরের 3 দিন দিব দুইটা করে, সকালে আর রাতে, ঠিক আছে। প্রথম 4 দিন দিব তিনটা করে, আর পরের 3 দিন দিব দুইটা করে, আর তারপর নর্মালি একটা করে চলবে, রোজ একটা করে চলবে, ঠিক আছে। এটার ডোজ হয়েছে এইরকম, প্রথমে 3টা 4 দিন, প্রথমে 3টা 4 দিন, তারপর 2টা 3 দিন, আর তারপর একটা করে চলবে। এটা হচ্ছে ডোজ, এটা হচ্ছে নরমানাল ডিএস। আর যদি খালি নরমানাল দেন, তাহলে প্রথম দিন দিতে হবে 6টা, প্রথম 4 দিন দিতে হবে 6টা, মানে 2টা করে 3 বেলা যদি খালি নরমানাল দেন। তারপরের 3 দিন দিতে হবে 4টা, 2টা 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 4টা, ঠিক আছে, আর তারপরে 2টা করে চলবে। এজন্য বেশি ওষুধ দেওয়ার দরকার নেই, নরমানাল ডিএস দিবেন, তাহলে ডোজটা কম হয়ে যায়। নরমানাল ডিএস দিলে প্রথম 4 দিন 3টা, 3 বেলা 3টা, পরের 3 দিন 2 বেলা 2টা, আর পরে হয়েছে একটা করে চলবে। এইটা যদি একদম প্রথম দিকে পেশেন্ট আসে, তাহলে এই ওষুধ দিলে অনেকের অপারেশন পর্যন্ত যাওয়া লাগে না, বাট পেশেন্ট গুলো আসে না আমাদের ওই প্রথম অবস্থায়, কোনো পেশেন্টই পাইনি আমরা পেশেন্ট পাই সব আগেই বলছি 3rd গ্রেডের সময়। তাহলে এই ডিওজমিন আর হেসপ্যারিডিন নরমানাল নামে পাওয়া যায়। নরমানালের ডোজটা আপনারা লিখে রাখবেন, এইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এর ট্রিটমেন্ট মেইনলি এই নরমানাল দিয়েই আমরা করি, আর কোনো ট্রিটমেন্টে কাজ হবে না, আর কোনো ট্রিটমেন্ট নাইও। আর এরপর আমরা কি করতে পারি, এই যে ব্যথার জন্য যদি হয়, ব্যথার জন্য আমরা প্যারাসিটামল, এনএসআইডি সাধারণত অ্যাভয়েড করি, আমরা প্যারাসিটামলই বলি, কারণ এনএসআইডি দিলে আবার ব্লিডিং থাকলে এনএসআইডি দিলে ঝামেলা আছে, ঠিক আছে, এই জন্য আমরা দিই না। আবার আলসার টালসার হয়ে গেলে আর এক ঝামেলা, আমরা শুধু প্যারাসিটামলই ইউজ করি। প্যারাসিটামল মানে নাপা 1 দিবেন, এই ক্ষেত্রে 500 যদি না কমে 1 দিয়ে দিবেন, ঠিক আছে, 1 দিয়ে দিবেন। আর নাপা 1 দিলে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে একটু সার্জেল অ্যাড করে দিবেন সাথে। এই আর অ্যান্টিবায়োটিক দেয়া এই জায়গায় হয় না। আর এতে যদি কাজ না করে আমাদের অপারেশনে যেতে হবে। অপারেশনের ক্ষেত্রে এই জায়গায় অনেক কঠিন কঠিন নাম, এগুলো কিছু লাগবে না। লঙ্গ অপারেশন আমরা করে থাকি। এই আগে ওপেন করা হইতো, লাস্টে যে হেমোরয়েডেক্টমি আছে এটা আগে করা হইতো, এখন আর করে না, এখন হইছে আমরা লঙ্গ অপারেশন করি। এটার ভালো নাম স্টাপেল হেমোরয়েডোপেক্সি, ঠিক আছে, স্টাপেল হেমোরয়েডোপেক্সি বা লঙ্গ অপারেশন বলা হয়। লঙ্গ মনে রাখলে হবে, লঙ্গ অপারেশন আমরা করে থাকি। তাহলে এই পাইলসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা ওষুধের ক্ষেত্রে আমরা যদি একটা পেশেন্ট এরকম পাই, আমরা ওষুধ দিব হাতে গোনা 2টা কি 3টা। কি কি ওষুধ দিব, একটা দিব হইছে সিরাপ, এই যে অ্যাবোলাক জাতীয় সিরাপ, আর একটা দিব নরমানাল ডিএস, এটা চলবে সব সময়। আর ব্যথা খুব বেশি থাকলে প্যারাসিটামল দিব, আর প্যারাসিটামল
দিলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেবো, এই হচ্ছে ট্রিটমেন্ট। এর বাইরে আমাদের কিন্তু আর কোনো ট্রিটমেন্ট নাই। আর গ্রেড 3 তে গেলে অপারেশনের পরামর্শ দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো লং অপারেশনের কথা আমরা সাধারণত বলি। অপারেশনের পরামর্শ দিবেন যে অপারেশন করাই ফেললে এটা বেটার। বলেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে এবার করতে পারেন। আজকে আমরা রোগ পড়ছি বলতে হেমোরয়েড, ঠিক আছে, বা পাইলস। হেমোরয়েড ভালো নাম, হেমোরয়েড। আর যেগুলো এটা হচ্ছে নর্মাল অ্যানাটমি এবং ফিজিওলজি এবং কি কি রোগ হতে পারে, ঠিক আছে। ডিটেলস রোগ পড়ছি হেমোরয়েড, আর বাকি যেগুলো ওগুলো সব আমাদের নর্মাল অ্যানাটমি ফিজিওলজি। কোথায় কি অবস্থান এটা আপনাদের জানানোর জন্য। এটা না জানলে কিন্তু রোগ কখনো ধরতে পারবেন না। আগে অ্যানাটমি ফিজিওলজি লাগবে, এগুলো জানলে তারপর না হয় রোগে আসবে, ঠিক আছে। রোগ নাইলে ধরা সম্ভব না। আর এই টপিকস এর ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে 9 রিজন অফ অ্যাবডোমেন। কিছু না আসলেও এটা আসবেই, ঠিক আছে। এরপর নর্মাল অন্য যে কোশ্চেন গুলো আমাদের, সে জিআই ট্র্যাক্টে কি কি অংশ নিয়ে গঠিত, তারপর এক্সট্রা কি কি অংশ নিয়ে জিআই ট্র্যাক্টের ফাংশন কি আছে, ঠিক আছে। আর মেইন কোশ্চেন 9 রিজন অফ অ্যাবডোমেন। আর হেমোরয়েডের কোশ্চেন আসতে পারে, হেমোরয়েড হচ্ছে আপনাদের জানার জন্য আর কি। প্র্যাকটিক্যাল লাইফে হেমোরয়েডের কোশ্চেন অত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, বাট জানার জন্য হেমোরয়েড দরকার। হেমোরয়েডের কিন্তু প্রচুর পেশেন্ট আছে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন না থাকলে আজকের মতো শেষ করতেছি আমরা।